পর্যায়ক্রমে সব মাদ্রাসা জাতীয়করণ করবে সরকার। জুনে বাস্তবায়ন না হলে জুলাই থেকে আন্দোলন, শিক্ষকদের হুঁশিয়ারি। থানা ঘেরাও সহ সব কর্মসূচি থেকে সরল 7 কলেজের শিক্ষার্থীরা। আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের রূপরেখা দেওয়ার আহ্বান। সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, যাত্রীদের চরম ভোগান্তি। সকালে 6টার সময় ট্রেন যাওয়ার কথা, এখন ট্রেন হইলো বন্ধ। এতগুলা মানুষ তারা যে অন্য ট্রান্সপোর্ট ইউজ করে তাদের ডেস্টিনেশনে যাবে, এটা তাদের পক্ষে সম্ভব না। রানিং স্টাফদের সব দাবি পূরণ সম্ভব নয় বলছে সরকার। শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় দখলের চেষ্টা করছে একটি দল, মন্তব্য রুহুল কবির রিজভীর। ধ্বংসস্তূপে ফিরে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় লাখো গাজাবাসী, আলাপে বসছেন ট্রাম্প নেতানিয়াহু। বিশাল মহড়া ইরানের। এবং বিপিএল খেলোয়াড়দের পেমেন্ট ইস্যুতে কঠোর অবস্থান বিসিবি। দুর্বার রাজশাহীর মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থার চিন্তা। Rainbow Paints, the color of joy. দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। পর্যায়ক্রমে সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হবে। প্রাথমিক পর্যায়ে এমপিওভুক্ত করা হবে 1519টি মাদ্রাসা, এমনটি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব SM মাসুদুল হক। জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে শাহবাগে অবস্থান কর্মসূচির সামনে এসে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এছাড়াও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নিবন্ধন স্থগিতাদেশ 2008 প্রত্যাহার করা, আলাদা নীতিমালা তৈরি সহ 6 দফা দাবি মেনে নেয়ার কথাও জানান তিনি। এতে স্বস্তি প্রকাশ করে কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষকরা। তবে আগামী জুনের মধ্যে আশ্বাস বাস্তবায়ন না হলে জুলাই থেকে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জানান তারা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। প্রতুলতা ছিল এবং যে ইনফ্লুয়েন্সটা ছিল, যেটা সারা বিশ্বব্যাপী আমাদেরকে জানান দিতে বাধ্য করেছে যে ফ্যাসিস্ট আমাদের উপরে কতটুকু অত্যাচার করেছে। সো আমাদের আগামী দিনের রাজনৈতিক ধারাবাহিকতাকে এবং সাফল্যকে বজায় রাখতে আমাদের অভিজ্ঞ যে নেতারা আছেন বা কর্মীরা আছেন, বর্তমান তারুণ্য নির্ভর যে নেতারা আছেন এবং ভবিষ্যতে যারা নেতৃত্বে আসছেন বা রাজনীতিতে আসছেন, তো এই 3টা প্রজন্মের সম্মেলনের জন্য আমাদের এই 31 দফাতে কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা, যে ইনাদেরকে টেক বেসড পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বা তথ্য প্রযুক্তি নির্ভর সময় উপযোগী পলিটিক্সের সঙ্গে ইনাদের সকলকে একটি প্রশিক্ষণের মাধ্যমে আপগ্রেড করে 3টি প্রজন্মের সেতু বন্ধন করা হবে কিনা, এ বিষয়ে আমি আপনার বিনীত দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ নাফিস, প্রশ্ন পেয়ে গেছি আমরা। হ্যাঁ, মাননীয় চেয়ারম্যান। জি, এই প্রশ্নটা আমি কিছুটা আমার অবস্থান থেকে বলবো, আর আমি পাভেল সাহেবকে অনুরোধ করব আমি শেষ করলে উনি ওনার অবস্থান থেকে হয়তো কিছুটা বলবেন। ডক্টর পাভেল। আচ্ছা, আমি যেটা বলবো নাফিজের প্রশ্নের উত্তরে, নাফিজ, হ্যাঁ, 31 দফাটার মধ্যে কি আছে? 31 দফাটার মধ্যে আমি হয়তো আমার বক্তব্যে দেওয়ার সুযোগ হয়তো আমার আছে কিছুটা একদম শেষে, সেখানে আমি চিন্তা করেছিলাম কথাটা আজকে বলবো সবার সামনে। সংক্ষেপে এখন বলি, 31 দফাটা কি? ইউসি, আমরা একটা রাজনৈতিক দল, আমরা অতীতে আমাদের সৌভাগ্য হয়েছে দেশ পরিচালনা করার জন্য। তখন আমরা দেশের স্বার্থে এবং দেশের মানুষের সাথে অনেকগুলো কর্মসূচি বা পরিকল্পনা গ্রহণ করেছি। তার মধ্যে
অনেকগুলো আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি, হয়তো কিছু আমরা বাস্তবায়ন করতে সক্ষম হইনি। একটি রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ এবং পারিপার্শ্বিক বা পুরো বিশ্ব চিন্তা করে আমরা আমাদের কতগুলো চিন্তাধারা সেট করেছি। পলিটিক্সের লক্ষ্য বা উদ্দেশ্য কি? মানুষকে নিয়েই তো, মানুষের জন্যই তো আমরা যে রাজনীতি করছি। কার জন্য করছি? আমরা কি শুধু নিজের জন্য করছি? না, বাংলাদেশে যে 20 কোটি মানুষ আছে, এই মানুষগুলার কি করে কিছুটা বেটার করা যায়, সেটি শিক্ষার ক্ষেত্রে হতে পারে, সেটি স্বাস্থ্যের ক্ষেত্রে হতে পারে, সেটি আইন শৃঙ্খলার ক্ষেত্রে হতে পারে, সেটি নারীদের ক্ষেত্রে হতে পারে, সেটি শিশুদের ক্ষেত্রে হতে পারে, সেটি কিশোরদের ক্ষেত্রে হতে পারে। প্রত্যেকটা ক্লাসের মানুষের জন্য কম বেশি কিছু না কিছু আমরা করার চেষ্টা করব, যাতে তাদের সবকিছু মিলে বেটার হয়। সামগ্রিকভাবে যেটা মানুষের অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকারকে স্ট্যাবলিশ করা। এখন গত 15 বছরে যেটা আমরা দেখেছি, গত 15 বছরে যদি আমরা বাংলাদেশের প্রত্যেকটি সেন্টার সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি, সামগ্রিকভাবে সবকিছু থেকে বাংলাদেশ পিছিয়ে গিয়েছে। হ্যাঁ, ঢাকা শহর বা দু একটি শহরে হয়তো কিছু কিছু বড় ইনফ্রাস্ট্রাকচার তারা বানিয়েছে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এখন দিন যত যাচ্ছে, আগেও বিষয়টি জানাজানি ছিল, সকলেই বুঝতে পারছিল, এখন আরো বুঝতে পারছে। এই ইনফ্রাস্ট্রাকচার করার উদ্দেশ্যই ছিল যে অবৈধভাবে কিছু অর্থ রোজগার করা, এবং সেটি হয়েছে। এখন এই সবকিছুর কারণে যেটি হয়েছে যে পুরা দেশটা পিছিয়ে গেছে, প্রত্যেকটি সেক্টর পিছিয়ে গিয়েছে, প্রত্যেকটি সেক্টর পিছিয়ে গিয়েছে। সেটি শিক্ষা হোক, সেটি জুডিশিয়ারি হোক, সেটি প্রশাসন হোক, সেটি ইন্ডাস্ট্রি হোক, সেটি ব্যাংকিং হোক, ইউ নেম এনি, প্রত্যেকটি থেকে পিছিয়ে গেছে। এখন আমাদেরকে প্রথমে এখন কাজ করতে হবে। আমরা কিন্তু বলেছি, এখানে লেখা আছে রাষ্ট্র কাঠামো মেরামত। আমাদেরকে এই মেরামত গুলো এখন করতে হবে, আমাদেরকে ফেজ ওয়াইজ আসতে হবে। অর্থাৎ আমরা এখন মাইনাসে আছি, আমাদেরকে জিরোতে আসতে হবে, জিরো থেকে আমাদেরকে আস্তে আস্তে প্লাসে যেতে হবে। এখন এখানে অনেকের অনেক দাবি আছে বা অনেক চাহিদা বা চাওয়া থাকতেই পারে। বাস্তবতাও বুঝতে হবে, কোন সরকারের পক্ষে, কারো পক্ষে কিন্তু একবারে সব সমস্যার সমাধান করা সম্ভব না। দর্শক, রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম তার বক্তব্যে। রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে অচল সারা দেশের ট্রেন চলাচল। দেখা দিয়েছে যাত্রীদের চরম ভোগান্তি। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিকের দাবি পূরণ না হওয়ায় এই কর্মসূচি চলছে। এদিকে সরকার বলছে যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে, তবে সব দাবি মানা সম্ভব নয়। কারণ নাই, কমলাপুর রেল স্টেশনের পশ্চিম পাশে আমাদের পিআরসি গাড়ি দাঁড়ানো আছে। রাজধানীর কমলাপুর ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তি লাঘবে ট্রেনের টিকিট দিয়ে বাসে করে যাত্রী পাঠানোর চেষ্টা রেলওয়ে কর্তৃপক্ষের। তবে সঠিক যাত্রী সেবা না মেলায় অসন্তোষও কম না। আমি জামালপুর যাব, ট্রেন বন্ধ আমি জানি না। ঢাকা কমলাপুর রেল স্টেশনে নেমে বলতেছে ট্রেন বন্ধ, কর্মবিরতি। এখানে আসে শুনতেছি যে নাকি রানিং স্টাফদের কর্মবিরতি। এটা একটা ঘোষণা দিতে পারতো যে ট্রেন বন্ধ, এটা ছাড়বে, কিন্তু এখনো কোনো ডিসাইড করতেছে না যে যাবে কিনা। আমাদের কুষ্টিয়ার যাত্রী নাই, অল্প কয়েকজন যাত্রী হয়েছে, বাসের ড্রাইভার বাস নিয়ে যাবে না। অবস্থা যখন এমন, তখন শ্রমিকদের দাবি দেওয়ার বিষয়ে সরকার আলোচনার জন্য প্রস্তুত বলে সাংবাদিকদের জানান রেল উপদেষ্টা। আমাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে, দরকার হলে আমরা অর্থ বিভাগের সঙ্গে আবার ইয়ে করব। দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া। এরপর সচিবালয়ে এ বিষয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা, জানান রেল কর্মকর্তা কর্মচারীদের দাবি দেওয়ার বিষয়ে এখন আর কিছুই করার নেই। আমি তো আলাদা করে আমি রেলওয়ের ওদের জন্য বলবো যে তোমাদের জন্য আমি দেখলাম, কিন্তু ওরা যেটা বলেছে ওভারটাইমের ব্যাপার ছিল, ওদের যে ইস্যুটা সেটা আমরা সলভ করেছি। এমন জটিল অবস্থা মিটিয়ে দ্রুত যাত্রী সেবা নিশ্চিত করার দাবি সাধারণ মানুষের। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা একটু অপেক্ষা করব।
নিউ মার্কেট থানা ঘেরাও সহ সব কর্মসূচি থেকে সরে এসেছে 7 কলেজের শিক্ষার্থীরা। তবে 15 দিনের মধ্যে আলাদা বিশ্ববিদ্যালয়ের রূপরেখা দেওয়ার আহ্বান তাদের। সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ঢাকা কলেজের ছাত্র প্রতিনিধি ও শিক্ষকদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর কোনো আক্রোশ নেই বলে জানিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দর্শক, আমরা প্রতিবেদনটির জন্য একটু অপেক্ষা করব। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ থেকে বের হওয়ার দাবি জানিয়ে আসছিলেন 7 কলেজের শিক্ষার্থীরা। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসির অসৌজন্যমূলক আচরণে আরও ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। ফলে দাবি রূপ নেয় রাজপথের আন্দোলনে। সেদিন সন্ধ্যা থেকেই প্রো ভিসির ক্ষমা চাওয়া সহ 5 দাবিতে সায়েন্স ল্যাব রাস্তা অবরোধ চলে আন্দোলন। রাতে শিক্ষার্থীদের সঙ্গে 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় বাড়ে উৎকণ্ঠা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজকে আলাদা করার সিদ্ধান্তের পরও নানা দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। শেষমেশ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে সরকারের আশ্বাসে সব কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল, এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে। সকলকে অভিনন্দন, তোমরা একটা নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছ। এটা আসলে 100% সঠিক। একটি 7টি কলেজ নিয়ে একটি কাঠামো তৈরি হচ্ছে। একই সময় ঢাকা কলেজ অডিটোরিয়ামে রাজনৈতিক দলগুলোর ছাত্র প্রতিনিধি ও শিক্ষকদের সাথে বৈঠক করেন শিক্ষার্থীরা। এ সময় ঢাবির সাথে সৃষ্ট সংকট নিয়েও নিজেদের অবস্থান জানান তারা। এই ঘোষণা যেন 1.5 লক্ষ শিক্ষার্থীর জীবনকে মূলা জুলিয়ার মতো রাখা না হয়। আমরা দ্রুত সময়ের মধ্যেই আগামী 15 থেকে 15 দিনের মধ্যে আমরা যেন একটা রূপরেখা চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের সাথে আমাদের কোনো প্রকার ব্যক্তিগত আক্রোশ নেই। শিক্ষার্থী হিসেবে আমরা তাদের কোনো প্রতিপক্ষ না, তারাও আমাদের প্রতিপক্ষ না। এ সময় বিশ্ববিদ্যালয় হলে বিসিএস ক্যাডার শিক্ষকদের বিষয়ে নীতিমালা করার আহ্বান জানান ঢাকা কলেজের অধ্যাপক AKM ইলিয়াস। সেগুলা নিরসনের জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার সেগুলো আন্তঃযোগাযোগটা বাড়াইতে হবে, যাতে আমরা কোথায় বাধাবিঘ্ন না হয়। ক্লাস ও পরীক্ষা চলমান থাকবে বলেও জানান তিনি। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, সারা দেশে ট্রেন যাত্রীরা পড়েছেন অন্তহীন ভোগান্তিতে। রাজশাহী রেল স্টেশনে রেলের স্টাফকে মারধর ও ভাঙচুরের ঘটনায় নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। সোমবার দিবাগত রাত 12টার পর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সময় অনুযায়ী ট্রেনগুলোতে ওঠেননি চালক, গার্ড ও টিকিট চেকার পদধারী রানিং স্টাফরা। ফলে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। 3/11/2021 সালে সরকারের ব্যয় সংকোচন নীতির নামে আমাদের সে 162 বছরের অধিকারকে ছিনিয়ে নিয়ে গেছে। রেলের যে আইন অনুযায়ী আমরা রেলের শুরু থেকে যে অধিকারগুলো পেয়ে আসছিলাম, এই অধিকারগুলো আমাদের অব্যাহত থাকবে। একই চিত্র রাজশাহী স্টেশনের, ছেড়ে যায়নি কোনো ট্রেন। বগুড়া, লালমনিরহাট ও সিলেট রেল স্টেশনেও আটকা পড়েছেন যাত্রীরা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। বাধ্য হয়ে অনেকে সড়ক পথে গন্তব্যে ছুটছেন। সান্তাহারে যাওয়ার জন্য টিকিট কাটছি, আসে দেখি যে ট্রেন বন্ধ। 6:20 ট্রেন ছাড়ার কথা, বাট হচ্ছে এখন পর্যন্ত নাকি ট্রেন অফ, কিন্তু আমাদেরকে তো আগে জানানো হয়নি। হঠাৎ করে ট্রেন রাত 11টার সময় আমরা টিকিট কাটেছি। টিকিট কাটার পরে সকালে 6টার সময় ট্রেন যাওয়ার কথা, এখন ট্রেন হইলে বন্ধ। এতগুলো মানুষ তারা যে অন্য ট্রান্সপোর্ট ইউজ করে তাদের ডেস্টিনেশনে যাবে, এটা তাদের পক্ষে সম্ভব না। স্টেশন কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা বাড়ানো হয়েছে, আন্দোলন প্রত্যাহারে আলোচনা চলছে। বাহিনী, জিআরপি, আমাদের পার্শ্ববর্তী থানার পুলিশ এবং সেনাবাহিনী
আসার পর আমাদের এখন পরিস্থিতি আমাদের শান্ত। প্রশাসন চেষ্টা করছে যে খুব দ্রুততার মাধ্যমে তাদের সাথে একটা সমাধানে এসে ট্রেন চালানোর বিষয় ইনশাল্লাহ। রানিং স্টাফদের নানা সুবিধা 2021 সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর থেকে ধারাবাহিক আন্দোলন করছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, রেল কর্মীদের কর্মবিরতির বিষয়ে আরো জানাতে দেশের বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যাব জুবায়ের সানির কাছে। তিনি আছেন রাজধানীর কমলাপুরে। সানি, সকাল থেকে জানাচ্ছেন আসলে রেল কর্মীদের কর্মবিরতির খবরাখবর। এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন, আর যাত্রী বা রেল কর্তৃপক্ষ তারা কি বলছেন? স্বস্তির কোনো খবর আপাতত নেই, কারণ দফায় দফায় মিটিং হয়েছে। রেল উপদেষ্টা তিনি মিটিং করেছেন, রেল সচিব মিটিং করেছেন 4টা পর্যন্ত, কিন্তু তারপরও রানিং স্টাফদের যে এই ধর্মঘট তার কিন্তু এখন পর্যন্ত কোনো ফয়সালা হয়নি। আরেকটি মিটিং হতে পারে যেটি আমরা এখন পর্যন্ত জানতে পারছি যে রেলওয়ে ভবনে, সেখান থেকেও আসলে যে কতটা ভালো খবর আসবে সেটা নিয়ে কিন্তু অনেকেই সন্দিহান। যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। যারা এখনো স্টেশনে আসছেন তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে বিআরটিসি বাসে করে যাওয়ার জন্য, কিন্তু সেখানেও অনেকে অভিযোগ করছেন যে সেই বাসগুলো আসলে ঠিক মতো তারা পাচ্ছেন না। তো সব মিলিয়ে বলা যায় যে আজকে দিনভরই ভোগান্তি ছিল, এবং সেই ভোগান্তি যে দীর্ঘায়িত হচ্ছে সেটি নিশ্চিতভাবেই বলা যায়। কারণ আমরা কথা বলেছি যারা আন্দোলনকারীদের সঙ্গে, যারা রানিং স্টাফ, তারা দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটি তারা প্রত্যাহার করবে না। তারা যেটি বলছেন যে প্রজ্ঞাপন যখন হবে, তাদের দাবি মেনে নেওয়ার পরে, প্রজ্ঞাপন হওয়ার পর তারা এই আন্দোলন প্রত্যাহার করবেন। তো এখন পর্যন্ত বলা যায় যে আসলে ভালো কোনো খবর এই যে ধর্মঘটে সেটি এখন নেই। রাজশাহীতে মর্তুজা রয়েছেন। মর্তুজার কাছে জানতে চাবো যে মর্তুজা, রাজশাহীর কি অবস্থা? সেখানে তো একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল, এখন স্টেশনের কি অবস্থা দেখছেন জানাবেন। স্টেশনের পরিস্থিতি এখন শান্ত রয়েছে, যদিও সকালবেলায় বিক্ষুব্ধ যাত্রীরা রেল স্টেশনের 2টি কক্ষে ভাঙচুর চালায় এবং এতে 2জন রেলের কর্মচারী কিন্তু আহত হয়। এরপরে সেনাবাহিনী সহ রেলওয়ে পুলিশ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়, এবং তারপর থেকে কিন্তু পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে, আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর যাত্রীরা কিন্তু সকাল থেকে রাজশাহী রেল স্টেশনে ভিড় করে, এবং তারা জানান যে পূর্ব ঘোষিত কোনো ঘোষণা ছাড়াই রেল যাত্রা বাতিল করার ফলে কিন্তু তারা অসহনীয় ভোগান্তিতে পড়েছেন, এবং তারা টিকিট ফেরত দিয়ে টাকার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। পরে রাজশাহী রেল স্টেশন থেকে যাত্রীদের টিকিট ফেরত নিয়ে টাকা দেওয়া শুরু হয়। তারপর থেকে কিন্তু যাত্রীর চাপ রাজশাহী রেল স্টেশনে কমতে থাকে। তবে আপনি দেখবেন যে এখনও থেমে থেমে অনেক যাত্রী আসছেন, তারা রেল স্টেশনে টিকিট জমা দিয়ে কাউন্টার থেকে টাকা ফেরত নিয়ে বিকল্প পথে কিন্তু তাদের গন্তব্যে যাত্রা করছেন। আমরা নিরাপত্তা বাহিনীর সাথে কথা বলেছি, তারা বলেছেন যে রেল স্টেশনের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে, সার্বক্ষণিক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে, এবং আর যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে তারা সতর্ক নজর রাখছেন। এর পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষ বলছে তাদের সকল ট্রেন প্রস্তুত রয়েছে, কর্মবিরতি প্রত্যাহার হলেই তারা ট্রেন চলাচল শুরু করতে পারবেন। এই ছিল রাজশাহী রেল স্টেশন থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী লালন। আমরা হচ্ছি লালনের কাছে। ধন্যবাদ মতিউর মর্তুজা। আপনি যেমনটি রাজশাহীর খবর জানাচ্ছিলেন, কুষ্টিয়াতেও কিন্তু একই অবস্থা। যদিও কুষ্টিয়ার পুরাদহ জংশন, যেটি আসলে দেশের দক্ষিণ অঞ্চল এবং উত্তরবঙ্গের সাথে আসলে রেলের যে ট্রানজিট সেটির আসলে মিলনস্থল বলা হয়ে থাকে, এই জংশনের সাথে কিন্তু রাজধানী ঢাকারও আসলে সংযোগ রয়েছে। সুতরাং বলাই যায় যে আসলে কুষ্টিয়া হয়ে এই অঞ্চল থেকে দেশের দক্ষিণ অঞ্চল, উত্তরাঞ্চল সহ রাজধানী ঢাকায় চলাচল করা যাত্রীরা কিন্তু এই কর্মবিরতিতে আসলে ব্যাপক ভোগান্তিতে পড়েছে। আমি কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে এটি পূর্ব ঘোষণা ছাড়াই আসলে এই ধরনের কর্মসূচি দেওয়ার ফলে কিন্তু তারা বুঝতেও পারেননি যে আসলে ট্রেনটি চলবে না। গত রাত থেকে কিন্তু এই ট্রেনগুলো বন্ধ থাকার কারণেই কিন্তু এই ভোগান্তিতে তারা পড়েছেন। তারা বলছেন যে অতি দ্রুত যারা আন্দোলন করছে
করছেন তাদের সাথে সরকারের আসলে সমন্বয় বা সমঝোতার মাধ্যমে আলোচনার মাধ্যমে এটি সমাধান হওয়া জরুরি। কারণ এই ট্রেন বন্ধ থাকলে কিন্তু আসলে বিভিন্ন গন্তব্যে চলাচল করা মানুষগুলো কিন্তু আসলে খুবই অসহায় অবস্থার মধ্যে পড়েছেন। তো আমি এখানে যারা স্টেশন মাস্টারের দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে যেহেতু এটি নিয়ে আলাপ আলোচনা চলছে, এই সংকট হয়তো খুব দ্রুত কেটে যাবে এবং সংকটটি কেটে গেলে হয়তো বা এটি আগের অবস্থাতে ফিরবে। তারা এটাতেই আসলে প্রত্যাশী। ফয়সাল, এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ। লালন, মতিউর মুর্তজা এবং জুবায়ের সানি, আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রেলকর্মীদের কর্মবিরতির বিষয়ে আমাদের প্রতিনিধিরা যেমনটি জানাচ্ছিলেন, দফায় দফায় বৈঠক হওয়ার সত্ত্বেও তেমন কোনো স্বস্তির খবর এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, আর এতে করে ভোগান্তিতে পড়েছেন রেল যাত্রীরা। সংবাদের এই পর্যায়ে সময় হলো আরও একটা বিরতির, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। অন্তর্বর্তী সরকার একটি দলের সমর্থন নিয়ে ক্ষমতায় আছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সারা দেশের জেলা ও মহানগর শাখায় সদস্য নবায়ন ফর্ম বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রশ্ন তোলেন তিনি। অভিযোগ করেন, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় একটি দলের নিয়ন্ত্রণে চলছে, নানাভাবে বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা চলছে। যারা বিভেদ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, এমনটি বলেন রুহুল কবির রিজভী। যারা এই গণ অভ্যুত্থানের অংশীজন, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, তারা তো এই সরকারের সফলতার উপরেই তারা গর্ব অনুভব করবে। কিন্তু এখানে যদি কখনো পার্টিজান দেখা যায়, যে কোনো দিকে হেলে পড়ার বিষয় দেখা যায়, কারো প্রভাব বৃদ্ধির যদি বিষয় দেখা যায়, তাহলে তো আপনার সমালোচনার যে বড় বড় প্রশ্নবিদ্ধ চিহ্নগুলো প্রসারিত হতে থাকবে এবং এইটাই দেখা যাবে। আন্তর্জাতিক মানে নির্বাচন করতে বাংলাদেশকে সব সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন, এমনটি জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এদিকে সংস্কার কমিশনের সুপারিশে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হওয়ার শঙ্কায় সিএসি। মঙ্গলবার দুপুরে সাক্ষাৎ করেছেন দুজন, পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। চলতি বছরের মধ্যে জাতীয় নির্বাচন করার জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, আর এই নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিল ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সিএসির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানালেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইউরোপীয় ইউনিয়ন ভোটার তালিকা প্রণয়ন সহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে ইইউ আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি। একদম আশ্বস্ত করেছি, বিকজ আমরা তো সর্বশক্তি নিয়োগ করেছি টু এনশিওর এ ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন হলে ওনারা চাচ্ছেন যে অবজারভার হয়তো ইউরোপিয়ান অবজারভার হিসেবে ওনারা আগ্রহ প্রকাশ করেছেন। সিএসি বলেন, সংস্কারের জন্য কম সময় পাওয়া যাচ্ছে। সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে। বলেন, ইসির স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে ইইউ একমত। ওনারা একটু ইয়ে করতেছে যে টাইমটা একটু কম হয়ে যাচ্ছে মনে করতেছে রিফর্মের জন্য, মানে আমরা কোনো ইসির স্বাধীনতা কম্প্রোমাইজড হোক এটা আমরা চাই না। এই কথাটা ওনাদেরকে আমরা জানিয়েছি, তারা অ্যাপ্রিসিয়েট করছে, বলে যে আমরা বিশ্বাস করি ইসি শুড বি ইন্ডিপেন্ডেন্ট। এদিকে দুপুরে অতিরিক্ত সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ইউরোপীয় ইউনিয়নের দুইজন গণতন্ত্র বিশেষজ্ঞ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। জুলাই অভ্যুত্থানে আহতদের ৩৬ জনকে নতুন ভোটার কার্ড বিতরণ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ২১ জনকে দেয়া হয় স্মার্ট কার্ড।
সকালে আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের হাতে কার্ড তুলে দেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। 18 বছরের ঊর্ধ্বে 20 জনকে দেয়া হয় স্মার্ট কার্ড। এর মধ্যে একেবারেই নতুন ভোটার 14 জন। আখতার আহমেদ জানান, এনআইডি পাওয়ার মাধ্যমে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রক্রিয়া আরও সহজ হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি কার্যক্রম বা এনআইডি কার্ড রিলেটেড বিষয়টা আমাদের কাছে, কাজে আমরা মনে করেছি যে এটা আমাদের নৈতিক অবস্থান থেকে এদেরকে আমরা এসে তথ্যটা নিব এবং কার্ডটা পৌঁছে দিব। তথ্যটা আগে নিয়ে যাওয়া হয়েছে, এখন কার্ডটা আজকে পৌঁছে দিলাম। এখন আমরা আমাদের অবস্থান থেকে এইটুকু করার সুযোগ আছে আমাদের, এবং আমরা এখানে এতটুকু কৃপণতা করিনি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবারে আন্তর্জাতিক সংবাদ। অবশেষে নিরাপদে দক্ষিণ গাজা থেকে উত্তর গাজায় পাড়ি জমালো 3 লক্ষাধিক মানুষ। তবে বাড়ি ফিরে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই খুঁজে পাচ্ছে না তারা। এরই মধ্যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমনটাই জানিয়েছে রয়টার্স। এদিকে আবারও নিজেদের সামরিক শক্তির জানান দিতে বড় ধরনের মহড়া চালিয়েছে ইরান। দীর্ঘ সময় রক্তপাতের পর মিলেছে সাময়িক শান্তি। গাজার উত্তরাঞ্চলের দিকে ছুটে চলছেন লাখ লাখ মানুষ। এরই মধ্যে প্রায় 3 লক্ষাধিক মানুষ উত্তর গাজায় ফিরেছে। গাজা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এ তথ্য। তবে দীর্ঘ সময় পর বাড়ি ফিরে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই পাচ্ছে না বাসিন্দারা। ভবিষ্যৎ নিয়েও সন্দিহান সিংহভাগ গাজাবাসী। তবুও নিজ ভূখণ্ডে পা রাখতে পেরেই অনেকে ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। এটা এক অবর্ণনীয় অনুভূতি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমরা আমাদের জন্মভূমিতে ফিরে যেতে পারছি। গত 10 মাসেরও বেশি সময় ধরে নানা ধরনের কষ্ট সহ্য করেছি। গাজার প্রতিটি জায়গা গল্প ধারণ করেছে আমাদের, আর প্রতিটি গল্পই দুঃখ ও যন্ত্রণায় ভরা। এরই মধ্যে সোমবার 3টি ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাতে এক্সিওস জানিয়েছে, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পরিকল্পনা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এদিকে নিজেদের শতাধিক হেলিকপ্টার, সাজোয়া যান ও ড্রোন নিয়ে রোববার বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে ইরান। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বাহিনীর প্রস্তুতি বাড়ানোই এই মহড়ার উদ্দেশ্য বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে খেলার খবর। খেলোয়াড়দের পেমেন্ট ইস্যুতে দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বিসিবি। যারা ক্রিকেটারদের অর্থ ঠিকমতো দিতে পারে না, তারা কেন বিপিএল এর দল কেনে, সেই প্রশ্ন রেখেছেন পরিচালক আকরাম খান। মঙ্গলবার দুপুরে নিউজ 24-কে এসব কথা জানাতেনি। বিবেচনা করে, চিন্তা ভাবনা করে, যাচাই করে তারপর আমাদেরকে টিম নেওয়া উচিত, এবং যারা আসবে তারাও কিন্তু যেন এগুলো বুঝে শুনে, এগুলা কি করতে হয় কি করতে হয় না, এগুলো জেনে শুনে আসলে ভালো। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।